এই লাইটটা অনেক চোখ খোলা যায় না। অনেকক্ষণ সহ্য করতে হবে। হ্যাঁ, কারণ আমরা কি করবো, গভর্নমেন্টের লিস্ট আমরা তো লিস্ট দেওয়াই নেই। হুম। তাই এই কথা বলতে ঠিক আছে, আমি দেখি খবর নেবো না ভাই। থ্যাংক ইউ। আপনি কথা বলেন, হ্যাঁ আমি যাই। চা খেলো না? ওখানে বসেন, অফিস রুমে বসেন। উনি থাকলে ভালো হতো। অসুবিধা নেই, আপনি ভালোই পারবেন। কোনো প্রশ্ন রিপিট করতে চাইলে সেটাও করেন আপনারা। আচ্ছা আচ্ছা, সমস্যা তো নাই না? আপনারা পরে এডিট করে নিন। ওদিকে জাস্ট আমি এক গ্লাস পানি খেয়ে নিই। পানিটা দেন। পানি দাও। কি আনছো নাস্তা? ওগুলো নিয়ে এসো একবারেই আনো, একবারেই আনো ওগুলো, একটু পরেই খাবে একবার। লুচি টুচিগুলো ভাই যে পরে পানিটা এই নিয়ে এদিকে যাও। রাখতে পারেন। হ্যাঁ, এদিকে রাখতে পারেন যদি আবার। আমার খুব ঠান্ডা আর জ্বর, কালকেও জ্বর ছিল। আপনার চরে একটু এমন চরে গেছি তো, চরে যে ওই স্পিড বোর্ডে বৃষ্টি কাদা, স্যারের জন্য পিৎজা ওই যে দেখো চলে গেছে, দেখো বাইরে আছে কিনা। শুরু করেন। কোনটা? না, ওনারা ফ্রেম ঠিক করছে আর কি। ঠিক আছে। Ready? Done. দেখাই। ঠিক আছে। ম্যাডাম, দেখতে পাচ্ছেন? ঠিক আছে। মিডিলে করছি না। মিডিলে নিবো? আপনাদের এটা আমি ভালো বুঝি না। এটা বসা ঠিক আছে? ঢুকে যাও। ম্যাডাম, এগুলো কোথায়? এগুলো খারাপ। ঠিক আছে। আমার এটা কি চলে আসতেছে আপনার? হ্যাঁ। এটা আসা যাবে না। একটু কথা বলি তো ম্যাডাম। কথা বলবো? আসসালামু আলাইকুম। জি। ঠিক আছে। কালের কণ্ঠ এবং নিউজ 24-এর এই বিশেষ সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে আপনার সঙ্গে কথা বলবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসনে আপনার সম্ভাব্য প্রার্থিতার যেই কথা আমরা জানি সেই বিষয়ে। তো প্রথমেই আমি আপনার কাছে আসবো যে নির্বাচন কেন্দ্রিক একটা প্রশ্ন, যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কেন্দ্র থেকে আপনি কোন ধরনের নির্দেশনা পেয়েছেন এর মধ্যে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ কালের কণ্ঠকে। আজকে আমাকে এলাকায় কাজ করতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে এলাকায় বেশি সময় দিতে, ওভাবে করেই এই নির্দেশনাটা পেয়েছি এবং সময় দিতে বলেছেন এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকতে বলেছেন। আমরা তো জানি যে আসলে আপনি দীর্ঘদিন ধরে ফরিদপুরের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তো সেক্ষেত্রে দলের পক্ষ থেকে যদি এ ধরনের নির্দেশনা দিয়ে থাকে সেটি অবশ্য আপনার জন্য নতুন কিছু না, আপনি আগে থেকেই সেখানে মানুষের সঙ্গে আছেন। তো যেহেতু দলের থেকে নির্বাচনের সামনে ঘনিয়ে আসছে, সেক্ষেত্রে আপনার তৃণমূলের সঙ্গে আপনার সংযোগটা কি আগের থেকে একটু বেড়েছে কিনা, বা এখন আপনার কার্যক্রম কিভাবে চলছে?
আগের থেকেই আমার সম্পৃক্ততা ছিল। আমি আমার আব্বা প্রায় 4 বছর 4.5 বছর হয়েছে উনি মারা গেছেন, উনি নেই। আমার আব্বা কামাল ইউসুফ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আপনারা জানেন। আমরা তো অনেক দিন ধরেই রাজনীতি করি, আসলে এটা তো নতুন কিছু না জনগণের সাথে যে আমরা আছি। এবং আব্বা মারা যাওয়ার পরে আমার অ্যাক্টিভিটি ন্যাচারালি, আমার আব্বা যেহেতু নাই, তার অ্যাবসেন্সটা আমার পূরণ করতে হয়েছে, তার খালি জায়গাটা। আমি জনগণ সবসময় তাদের সাথে সম্পর্ক, এবং আপনারা জানেন যে আমার তো একটা পোস্ট আছে মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি, এবং আমি আবার মহানগরেও ছিলাম, এখন এটা ছেড়ে দিলাম, মহানগর আহ্বায়ক ছিলাম উত্তরের। কিন্তু আমি জনগণের সাথে সব সময় যে কোনো র্যালি বা আন্দোলন সংগ্রাম বলেন, গত 15 বছর 2009 থেকে আমি আমার আব্বার সাথে করেছি, আব্বার সাথে ছিলাম, ফরিদপুরে জনমানুষের সাথে ছিলাম, এবং এখনও সেরকমই আছি। তাদের সমস্যা সমাধান, আসলে গত 15 বছর তো আপনারা দেখেছেন আমাদের কথা কেউ শুনেনি। প্রশাসনকে কেউ সমস্যা নিয়ে আসলে কোনো জেল জুলুম, এটা প্রশাসন, পুলিশ প্রশাসন আমাদের কথা শুনেনি, কাউকে বেল দেয়নি। তো এখন আল্লাহর রহমতে একটু বেটার সিচুয়েশন, আমাদের কথা কিছুটা হলেও প্রশাসন আমাদের কথাটা শুনছে। আমরা চেষ্টা করছি তাদের মামলাগুলো উঠিয়ে নেওয়ার, এবং যে সমস্যাগুলো গত 15 বছর ধরে, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। দলের অভ্যন্তরীণ একটা সূত্রে আমরা জেনেছি যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে ইতিমধ্যে মনোনয়নের ব্যাপারে অনেকটাই নিশ্চিত করেছেন। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন, আপনার প্রতিক্রিয়া। মনোনয়ন তো এখনো অ্যানাউন্স হয়নি, নমিনেশন এখনো অ্যানাউন্স হয়নি, হবে সামনে। তবে কিছুটা উনি বলেছেন যে এলাকায় সময় দিতে আমাকে, এটাতেই বোঝা যায় যে উনি আমার ব্যাপারে পজিটিভ আছেন। আমরা জানি যে আপনার দাদা জমিদার ছিলেন, আপনার এলাকায় আপনাদের যে পারিবারিক একটা ঐতিহ্য সেটা এখনো বজায় রয়েছে। আপনার দাদার পরে আপনার বাবা এলাকার মানুষের সেবা করেছেন, সেই সূত্র ধরে এখন আপনি আছেন। তো মানুষের জন্য যে আপনি কাজ করে যাচ্ছেন, আপনি আসলে কি ধরনের সাড়া পাচ্ছেন? না না, সাড়া খুবই ভালো সাড়া পাচ্ছি। আসলে আপনি যেটা বললেন, আমার দাদা জমিদার, বা উনি এমন একজন জমিদার ছিলেন, সে তার জনগণের জন্য, তখন তো তারা ছিল প্রজা বলতো, যাই হোক, তো তাদের জন্য গরিব মানুষ, মানে প্রান্তিক যে মানুষরা, যে চরের মানুষরা, যে তখন তো আরও অনুন্নত ছিল, রাস্তাঘাট ছিল না, তারা কিন্তু মানুষের জন্য কাজ করেছে। আমাদের অনেক স্কুল আমার দাদা প্রতিষ্ঠা করে গেছেন, মানে দুর্গম চর অঞ্চলে তার আব্বার নামে, আমার দাদার আব্বার নামে সে স্কুল প্রতিষ্ঠা করেছে, তাতে করে ওখানকার চরাঞ্চলের মানুষরা শিক্ষিত হয়েছে। একটা দুটা না, অনেকগুলা স্কুল। আমাদের চরে তো প্রায় 3, 4, 5টা স্কুল এখন, এবং শহরে সে তার জমি দান করে তার আব্বার নামে, তার আম্মার নামে স্কুল করেছে। এবং এমনকি ওই সময় আপনার গ্রামের থেকে মানুষ শহরে এসে, যোগাযোগের ব্যবস্থা ছিল না বলে মানে এসে স্কুলে পড়তে পারতো না, কিন্তু আমার দাদা একটা হোস্টেল করেছিলেন যেন গ্রামের থেকে এসে ওখানে ছাত্ররা থাকতে পারে, পড়াশোনা করতে পারে নির্বিঘ্নে। সে একটা হোস্টেলও করেছিল ওই সময়, সেই ব্রিটিশ টাইমে, 1939 মনে হয়। তো আমরা মানুষের জন্য করে এসেছি বলে, তারপরে তো আমার আব্বা করেছেন, উনি তো 5 বার এমপি ছিলেন। মানুষ তো তাকে, জনগণ তাকে ভোট দিয়েই এমপি করেছেন, যে তা আমার পরিবারের উপর আস্থা এই ফরিদপুরের মানুষের আছে বলেই তো তাকে ভোট দিয়েছেন। এবং সেই সাড়াটা আমি, তারা যেহেতু করেছেন, সেই সাড়াটা জনগণের মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত, মানে খুবই মানুষ আমাদের পরিবারকে আসলে ভালোবাসে এবং আমাদের দলকে ভালোবাসে। আমার আব্বা, আপনি জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে বিএনপি এই ফরিদপুরে প্রতিষ্ঠা করেছেন এবং শক্তিশালী করেছেন। ফরিদপুরের মতো এখানে তো আওয়ামী লীগের অনেক বেশি
স্ট্রং এই ফরিদপুর রিজনটাতে, বিভাগে। কিন্তু এই ফরিদপুর সদরে আমার দাদা প্রথমে ছিলেন, তারপরে আমার আব্বা। তো আমাদের যে রাজনীতিটা, হ্যাঁ, যেটা আমরা কোনোদিন আওয়ামী লীগ করিনি, আমার দাদাও করেনি, আমার আব্বা করেনি। তো এই আদর্শের যে রাজনীতি, জাতীয়তাবাদ আদর্শের যে রাজনীতি, এটা মানে আমাদের পরিবার করে, এখানে বিএনপি করেছে বলে বিএনপি কিন্তু শক্তিশালী। আদারওয়াইজ কিন্তু অন্য কেউ এখানে বিএনপিটা এভাবে করতে পারতো না, এত স্ট্রংলি এখানে স্ট্যাবলিশ হতো না বিএনপি যদি আমার আব্বা না করতেন, এটা আমি বিশ্বাস করি। আপনি তো কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা মহানগরের দায়িত্বেও ছিলেন, তো এত ব্যস্ততার মধ্যে আপনি এলাকায় কিভাবে সময় দিচ্ছেন? একটা রাজনীতিবিদ হতে হলে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আপনার লাইফটা জনগণ নিয়ে থাকতে হবে, দেশের প্রয়োজনের জন্য থাকতে হবে। যখন আন্দোলন হয়েছে 15 বছর, তখন ঢাকায় করেছি। আমার নেতাকর্মী, আমাদের সংগঠন তো খুবই স্ট্রং এবং রুট লেভেল পর্যন্ত আমাদের সংগঠন। আমি যদি ওই সময় যেহেতু আমার একটা মহানগরে পোস্ট ছিল, আমার ঢাকায় থাকতেই হতো, ঢাকায় থেকে আমি আন্দোলন করেছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওখানে যে আমাদের কমিটিগুলো আছে, জেলা কমিটি, মহানগর কমিটি ফরিদপুরের, তারা ওখানে চালিয়ে নিয়েছে আমাদের আন্দোলনগুলো। এবং যখন প্রয়োজন হয়েছে আমি আবার ফরিদপুরে গেছি, মানে প্রোগ্রামগুলো করেছি। এটা হয়ে যায়, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরকম করেই আমাদেরকে ট্রেন করেছে। উনি ওখানে বসে আমাদেরকে এমন নির্দেশনা দিয়েছে যে আমরা ঢাকা বলেন, ফরিদপুর বলেন, দেশের যে কোনো জায়গায় আমরা জনগণের সেবার যে কোনো কাজ আমরা করতে প্রস্তুত যে কোনো সময়। আপনি এক কথায় আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থেকে অনুপ্রাণিত হয়ে সেভাবেই সময় দিচ্ছেন সব সমান্তরালে। উনি আমাদেরকে যেভাবে আসলে মোটিভেট করেছে, আমাদেরকে আসলে ওনার মানে লিডারশিপের আসলে তুলনা হয় না। উনি সুদূর প্রবাসে থেকে আমাদের দলটাকে যে কত শক্তিশালী করেছে, সাংগঠনিকভাবে যে আমরা কত শক্তিশালী, এটা আপনি এই যে আমি এখন নির্বাচনমুখী হচ্ছে যে দল, প্রতিটি ওয়ার্ডে পর্যন্ত আমাদের কমিটি আছে, কারণ তার নির্দেশনাই ছিল এটা মাস্ট, এটা করতে হবে। আমরা সেভাবেই করেছি, এটার ফল আমরা এখন পাচ্ছি। আসলে দেশে তো অনেক বছর ধরে এরকম জমজমাট নির্বাচন আমরা দেখি না, বিশেষ করে 2008-এর পর থেকে ধরতে গেলে একতরফা নির্বাচনগুলোই হয়ে আসছে। সেক্ষেত্রে এবার আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠানের কথা, সেখানে আশা করা হচ্ছে একটা জমজমাট মানুষের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে। সেক্ষেত্রে ফরিদপুরে আপনি কি মনে করছেন যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নির্বাচনের ক্ষেত্রে, বা ভোটাররা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে পারে? ভোটাররা আসলে প্রার্থীর কাছাকাছি তারা প্রেজেন্সটা চায়, যে প্রার্থীটা, হ্যাঁ, তার কাছে মানে ভোটারের অ্যাক্সেসটা, তারা কতটা প্রার্থীর কাছাকাছি থাকতে পারে, তাদের কোনো সমস্যা, তাদের কোনো প্রয়োজন, যে কোনো প্রয়োজনে তারা প্রার্থীকে কতটা রিচ করতে পারে তাড়াতাড়ি, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই ভোটাররা সেটা কিন্তু ইম্পর্টেন্স দেয় যে কোনো প্রয়োজনে আমরা একজন প্রার্থীকে কতটা পাচ্ছি কাছাকাছি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং দেশের যে কাজগুলো, এলাকার যে কাজগুলো, রাস্তাঘাট বলেন, স্কুল বলেন, এবং আইন শৃঙ্খলা, এগুলা কতটা আমরা এইসব ব্যাপারে কতটা সচেতন এবং কতটা ন্যায় বিচার তারা পাচ্ছে, এইসব ব্যাপারে জনগণ খুবই সচেতন। এগুলা তারা কনসিডার করে যে তারা ন্যায় বিচারটা পাচ্ছে কিনা। এবং এই যে কিছুদিন ধরে আপনি জানেন 5ই আগস্টের পরে কিছু চাঁদাবাজির প্রকট হয়েছে, এগুলাও একটা ব্যাপার যে প্রার্থী কিভাবে হ্যান্ডেল করছে এগুলো, হ্যাঁ, যে চাঁদাবাজিকে প্রশ্রয় দিচ্ছে নাকি, হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে জনগণ কতটা মানে যে আওয়ামী লীগ চলে গেছে, এখন তাদের জীবনটা কেমন হবে, হ্যাঁ, যে কোনো চাঁদাবাজি নাই,
স্বাধীন মতো থাকতে পারবে, স্বাধীনভাবে। যে আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি কতটা তাদেরকে মানে তারা এটাকে কি বলবো যে এটা একটু কাট করলে ভালো হয়, এটা নিয়ে তারা কতটা ফ্রিলি জীবনযাপন করতে পারছে, হ্যাঁ, যেটা আওয়ামী লীগের টাইমে ছিল না। তাদের কথা বলার শক্তি ছিল না, তারা কোর্টে গেলে কোনো সঠিক বিচার আইন পায় মানে কোনো কিছুর উপরই আস্থা ছিল না। সেই আস্থাটা খুঁজছে, আস্থার জায়গাটা। এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাইছিলাম, যে আস্থার জায়গাটা তারা খুঁজছে। সেটা পেলেই আমার মনে হয় তারা সেই প্রার্থীকেই চুজ করবে, ভোট দিবে। ফরিদপুর 3 আসনে আসলে অনেকগুলো সমস্যার কথা আমরা শুনে থাকি। সেই অনগ্রসর যেই জনগোষ্ঠী, তাদেরকে এগিয়ে নিতে বা সমস্যাগুলো সমাধান করতে আপনি কোন ধরনের পরিকল্পনা নিতে চান, অথবা সেগুলোকে আপনি কিভাবে নির্বাচনী ইশতেহারে আনবেন, কোন ধরনের পরিকল্পনা আপনার রয়েছে? ইনশাল্লাহ নির্বাচিত হলে অনেক কাজ আছে। তার মধ্যে যেটা বললেন যে অনগ্রসর জনগোষ্ঠী, যেমন আমাদের চর এলাকা আছে, চর এলাকা আপনারা জানেন, ওখানে বিস্তীর্ণ চর এলাকা, যেখানে যাতায়াতের খুব ব্যবস্থা নেই, খুব কষ্ট। আপনার হয় ট্রলার করে, না হয় স্পিড বোটে। তারপরে ওখানে রাস্তা এমন অবস্থা যে ওখানে গাড়ি ঘোড়া চলার মতো অবস্থা নেই। ওগুলার উন্নয়ন করতে হবে। তারপরে শিক্ষা ব্যবস্থা, ওখানে স্কুল আছে হাই স্কুল পর্যন্ত, কিন্তু কলেজ নেই। ওগুলা উন্নয়ন করতে হবে। সবচেয়ে বড় কথা যোগাযোগ ব্যবস্থাটা, তারপরে ইলেকট্রিসিটি, এগুলা এইগুলো ব্যবস্থা। হ্যাঁ, বিভাগের বিষয়টা বলেন। এগুলো তো আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য, চরের এলাকার মানুষের জন্য। এবং আপনারা জানেন যে ফরিদপুরে আমাদের বিভাগ ঘোষণা করার কথা অনেক বছর ধরে আমরা শুনছি, কিন্তু এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা ওই করেনি ফরিদপুর বিভাগটা। তারা ফরিদপুরকে কম প্রায়োরিটি দিয়ে তারা গোপালগঞ্জকে প্রাধান্য দেওয়ার জন্য এই ফরিদপুর বিভাগটা করেনি। তারা ফরিদপুর বিভাগটা করার প্রয়োজন আমার নির্বাচনের পরে, এটা ইনশাল্লাহ আমরা ওইদিকে আমরা সচেষ্ট হব। এবং ফরিদপুর সদর যেটা, সেটা মহানগর এখনও ঘোষণা করা হয়নি, সিটি কর্পোরেশন মহানগর, ওইটা করতে হবে। এবং আমাদের একটা বিশ্ববিদ্যালয় নেই আমাদের বিভাগে, ফরিদপুর সদরে কলেজ আছে বাট বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষার প্রসারের জন্য সেটার দরকার। আর মাদকের যে হয়েছে, যে প্রবলেমটা মাদক দ্রব্যের, ওইটাও সলভ করতে হবে। ইয়াং জেনারেশন একেবারে 1-2 জেনারেশন একদম ডিস্ট্রয় হয়ে গেছে মাদক দ্বারা। এই দিকে খেয়াল করতে হবে এবং নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলা, ওই ধরনের শিক্ষা দিতে হবে। তারপরে চিকিৎসা ব্যবস্থারও এখানে খুবই সংকট ফরিদপুরে। আমাদের যেমন ফরিদপুর সদরে আমার আব্বা 500 বেড একটা মেডিকেল, 250 বেড করেছিল, পরে এটা 500 বেড করা হয়েছে, উনি করেছিলেন। কিন্তু ওই 500 ওই মেডিকেল কলেজে যেমন আশেপাশের সব এলাকার থেকে সবাই চিকিৎসা নিতে আসে। চিকিৎসা ব্যবস্থাটা আমার মনে হয় উন্নত করতে হবে অনেক, এটা আছে। তারপরে একটা ক্যান্টনমেন্ট করা। তারপরে যেমন একদিকে আমাদের পদ্মা সেতু হয়েছে, ওই মাওয়া এবং ভাঙা, আরেক দিকেও একটা পদ্মা ব্রিজ করার, যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে আরেকটা পদ্মা ব্রিজ দৌলতদিয়া গোয়ালন্দ, হ্যাঁ, ওদিকে একটা পদ্মা ব্রিজ করলে কমিউনিকেশন আরও ভালো হবে। এবং ইউনিয়নগুলোতে কমিউনিকেশন, রাস্তাঘাটের অনেক উন্নয়নের দরকার এখনও। যেমন আমি যখন যাই তখন কোনো একটা বাড়িতে হেঁটে যেতে খুব কষ্ট হয় বৃষ্টি হলে। ওখানে ওই পাকা রাস্তাগুলো নাই, হেরিংবোন রাস্তা, সেটা চর এলাকাতেও। মানে যোগাযোগ ব্যবস্থাটা অনেক উন্নত করতে হবে, যেটা গত 15 বছরে হয়নি। এবং আপনারা জানেন যে আমাদের আপনি যে বললেন যে
ফরিদপুরটা আসলে ওই অঞ্চলটা আওয়ামী লীগ অধ্যুষিত, আওয়ামী লীগের একটু প্রভাব বেশি, তারপরেও কেন 15 বছর ধরে এটা অবহেলিত, আপনি কি মনে করেন? 5 বছর তো আমাদের কোনো এমপি ছিল না। 2019 সাল থেকে তো আমাদের ফরিদপুরে কোনো এমপি ছিল না, আপনারা জানেন হয়তো বা। 2000 কোটি টাকার মামলায় এমপির পুরা পরিবার জেতা, মানে ফরিদপুর ছাড়া কোনো অভিভাবকহীন ছিল আমাদের ফরিদপুর 5 বছর। তো দেখার, এবং দুর্নীতির কথা কি বলবো, তখন তো কে কোনখান দিয়ে, তার আগেও তো 15 বছর এলজিইডি মিনিস্টার উনি যে ছিলেন, ওনারা একতরফা ওনারাই খালি কাজ করেছেন সবাইকে বঞ্চিত করে। এবং তারপরেও যে ফরিদপুরে কাজ হয়েছে, হ্যাঁ, সেটা খুব দুর্নীতি গ্রস্ত ছিল। আপনারা ভাঙার রাস্তাটা দেখেছেন কিনা? ওই রাস্তা দিয়ে তো এখন চলাচলের আর অবস্থাই নাই। ভাঙার থেকে ফরিদপুরের যে রাস্তাটা, দুর্নীতি অনেক হয়েছে। কাজের কথা তারা বলেছে, কাজের নামে দুর্নীতি বেশি হয়েছে, কাজ কম হয়েছে। আর সেই জন্য আপনি দেখেন যে একটা দেশ, একটা মানে আপনি তো একটা তো এলাকার যে এমপি, সে জনপ্রতিনিধি হয়ে ওই এলাকার কাজটা করবে। সে যদি না থাকে 5 বছর, তো এলাকার অবস্থা কি হবে? আর সে আওয়ামী লীগ, দুর্নীতি বা যেই ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মীরা, তারা তো আরও মানে দেশপ্রেম বলতে তাদের তো কিছু নাই। যেহেতু আপনি আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে এসছে, এখানে একটা বলা বাহুল্য যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর 3 আসনে আপনি যেখানে নির্বাচন করবেন, সেখানে আওয়ামী লীগের একজন নেতা সক্রিয় রয়েছেন বলে আমরা জানি, জনাব একে আজাদ। উনি আওয়ামী লীগের পদে আছেন, নির্বাচন করেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলের সর্বোচ্চ সুবিধাভোগী বলা যায়। ইভেন আমরা দেখেছি যে উনি একটি প্রোগ্রামে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। তো এরকম একজন নেতা এখনো মাঠ পর্যায়ে অবস্থান করছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে এটা খুব দুঃখের বিষয়, খুব দুঃখের সাথে আমি বলছি। ফরিদপুরের জনগণ এটা নিয়ে খুব হতবাক যে এটা কিভাবে হচ্ছে। আমার মনে হয় ফরিদপুর একমাত্র জেলা বা ফরিদপুর সদর হলো সারা বাংলাদেশে একটা ব্যতিক্রম, যেখানে এই সরকার আওয়ামী লীগের সকল কার্যক্রম তারা নিষিদ্ধ করেছেন। সেখানে একজন ফ্যাসিবাদী আওয়ামী লীগের এক ইম্পর্টেন্ট ব্যক্তি, উনি আওয়ামী লীগে, ওনার পোস্টও আছে, উনি ডামি ইলেকশনে পার্টিসিপেটও করেছেন এবং ইলেকশনকে বৈধতা দিয়েছেন। তিনি ফরিদপুর সদরে মানে দুর্দান্ত প্রতাপে সে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সে পুনর্বাসিত করছে। এবং মনে হচ্ছে যে ফরিদপুরে প্রশাসন চোখ বুজে আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঘুরে বেড়াচ্ছে ফ্রিলি। এবং আমরা প্রতিবাদ করতে গেলে, আমরা যদি কিছু বলতে চাই বিএনপি, আমাদের উপরে সেই 15 বছর যেই ঘটনা ঘটেছে, মিথ্যা মামলা, আমাদেরকে মিথ্যা মামলা দিচ্ছে এবং একজন জেলও খেটেছে আমরা যখন প্রতিবাদ করেছি। এটা একটা ব্যতিক্রমী একটা ঘটনা ফরিদপুরে। এটা আসলে খুব দুঃখের বিষয়। এই প্রশাসন, এই সরকার নাকি তাকে, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি তাকে স্বতঃস্ফূর্তভাবে খুব উৎসাহ দিয়ে ফরিদপুরে পাঠিয়েছেন। উনি বলছেন যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হলে সেটা তারা দেখবেন। তো এখন মিথ্যা মামলা কার বিরুদ্ধে হবে? এখন মামলা কার বিরুদ্ধে হবে? আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধেই তো হবে, সেটা সে দেখবেন। এবং আওয়ামী লীগের চেয়ারম্যানরা, আওয়ামী লীগের পদধারী নেতারা ফরিদপুরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এটা আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের, প্রশাসনের, যে ওনারা এটা কেন করছেন? এটা তো হওয়ার কথা না। এবং মানে উনি যেই ডামি প্রার্থী যে ছিলেন, উনি 6 মাসের পরে, উনি গত বছর উনি যান নাই ফরিদপুরে, হঠাৎ করে সে উদয় হয়ে সে এই ধরনের কার্যক্রম শুরু করেছে, যেটা নিষিদ্ধ।
তো এটা আমরা কার কাছে, আমরা বলতে গেলেই আমাদের হামলা মামলা দিচ্ছে। এটা কথা শোনা যায় যে তিনি টাকা বিলিয়ে মানুষকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে, যে এটা কি নির্বাচনের ইঙ্গিত বলে মনে হয়? শুনেন, নির্বাচন একটা এই মানে ওনার ভোটটা, প্রার্থী হওয়ার কোনো ইঙ্গিত মনে হচ্ছে কিনা? উনি প্রার্থী কিভাবে হবে সেটা আমি জানি না। উনি ভোটের মাঠটা মানে নষ্ট করে দিচ্ছে টাকা পয়সা ছড়িয়ে। উনি কি প্রার্থী হবে কিনা সেটা আমি জানি না। উনি কার এজেন্ডা ফুলফিল করছে সেটাও বোঝা মুশকিল। উনি কি আওয়ামী লীগেরই এজেন্ডা ফুলফিল করার জন্য উনি মাঠে নেমেছেন কিনা? হ্যাঁ, ওনার নামটা আমরা বারবার উনি বলছি, আচ্ছা। নামটা একটু আবার বলেন। এখন একে আজাদ সাহেব উনি কার এজেন্ডা ফুলফিল করার জন্য উনি মাঠে নেমেছেন এটা আসলে বোঝা যাচ্ছে না। উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলছেন, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে উৎসাহ দিয়ে ফরিদপুরে পাঠিয়েছেন কাজ করার জন্য। তো যেই সরকার বলে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই সরকার আবার আওয়ামী লীগের একজন পদধারী নেতাকে কিভাবে ফরিদপুরে কাজ করার জন্য পাঠান? এটা তো পুরা মানে কন্ট্রাডিক্টরি কথা। এবং উনি টাকা যেটা ছড়াচ্ছে, হ্যাঁ টাকা ছড়াচ্ছে, বাট ভোটের মাঠ ইজ ডিফারেন্ট। ভোটে মানুষ টাকা দিয়ে মানুষ এখন গণতন্ত্র চাচ্ছে। ভোট দিয়ে একজন প্রতিনিধি ওনার নির্বাচিত করতে চাচ্ছে জনগণ, যার কাছে তারা যেতে পারবে। এমন কোনো প্রতিনিধি তারা চায় না, হ্যাঁ, যে ভোটের পরের দিন তার বাড়ির দরজা বন্ধ, তার জন্য তার ফোন ধরবে না, তার কথা শোনার জন্য, তাদের সমস্যা সমাধানের জন্য তাকে পাবে না। সেরকম কোনো প্রতিনিধি বাংলাদেশের জনগণ এখন ভোট দিবে না তাকে। টাকা ছড়িয়ে কোনো, কিন্তু ভোটের মাঠে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এটা একটা দুঃখজনক ব্যাপার। এটার জন্য আমি জানি না সরকার, তারা বলছে একটা কিন্তু করছে একটা। এটা কী ধরনের মানে তাদের ডিসিশন, এটা বোধগম্য। আমরা সবাই হতবাক আসলে ফরিদপুরবাসী, এবং আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এটার। একে আজাদ সাহেব উনি একটি আওয়ামী লীগের এখনো দায়িত্বে আছেন, পদধারী নেতা, আপনি যেটা বললেন। একই সময়ে আওয়ামী লীগ আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটি এখনো নিশ্চিত না, এবং সেটা আইনি বিভিন্ন দিকও রয়েছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে কিনা। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত নির্বাচন থেকে দূরেই থাকে, এদিকে একে আজাদ যদি বিকল্প কোনো পন্থায় বিদ্রোহী প্রার্থী হয়ে বা স্বতন্ত্র হয়ে নির্বাচন করার চেষ্টা করে, সেটাকে আপনি আইনিভাবে বা কোনোভাবে মোকাবেলা করবেন কিনা, যেহেতু তিনি একজন আওয়ামী লীগের পদধারী নেতা? হ্যাঁ, সেটা তো আমরা প্রতিবাদ জানাবোই, আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জানাবো। বাকিটা তো সরকারের ডিসিশন, যে তারা যেখানে একদিকে বলছেন যে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না, সেখানে একজন আওয়ামী লীগের নেতাকে তারা কিভাবে মাঠে নামতে বলে। এবং সে তার নিজের মুখেই বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সে পারমিশন নিয়ে বা গ্রিন সিগি মানে তাকে উৎসাহ দিয়েছে, আপনি যান, আপনি কাজ করেন। তো সেটা সরকারের ডিসিশন। আপনি কোনো শেষ পর্যন্ত সরকার এখন তো তাকে সুযোগ দিচ্ছে, আপনার কথা যেটা উঠে আসলো, শেষ পর্যন্ত যদি এটা অব্যাহত থাকে যে সরকারের প্রশ্রয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এটা খালি তো আমি দেখবো না একা, এটা জনগণও দেখবে। বললাম না, জনগণ এখন ভোট দিয়ে একটা নির্বাচন চায়, একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, জনপ্রতিনিধি চাচ্ছে। আমার সাথে জনগণ আছে, আমার শক্তি জনগণ। এটার খালি উত্তর আমি দিব না, জনগণ আমার সাথে আছে। আমাদের যখন যেরকম সিচুয়েশন হয় সেরকম আমাদের ফেস করতে হবে, আমরা সেভাবেই কাজ করব ইনশাল্লাহ। নির্বাচনের সময় যদি মাঠে কোনো রকমের সহিংসতা হয়, সেটা তখন আপনার কৌশল কি হবে? না, সহিংসতা তো আমাদের দল এটা করবে না, এটা আমি বিশ্বাস করি। তারা সহিংসতার দিকে যাবে না। আর সবচেয়ে বড় কথা, বিএনপির সাথে জনগণ আছে। সহিংসতা, এখানে তো আওয়ামী লীগ নেই, তাদের কার্যক্রম নেই, অতএব ওই সহিংসতার চান্স কম আছে। সহিংসতা হলে আমরা সেটা প্রতিহত করব, আইন আছে দেশে,
আইনিভাবে করা হবে। ফরিদপুরে রাজনীতি করতে গিয়ে কখনো অভ্যন্তরীণ যে দলীয় কোন্দল এর কোনো শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, ফরিদপুরে, এটা তো খালি ফরিদপুরে না, সারা বাংলাদেশেই আছে গ্রুপিং পলিটিক্স। হয়েছি, সেটা ফেসও করেছি এবং সেটা সমস্যার সমাধানও করেছি ওইভাবে। তবে আমরা চাই যে ঐক্যবদ্ধ থেকে দলটাকে শক্তিশালী করতে। আপনার দলের বিষয়ে আপনার বাইরে আরো অনেকেই আছেন যারা মনোনয়ন চান আগামী নির্বাচনে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন, আর আপনি তাদের থেকে কতটা আলাদা, কতটা এগিয়ে? আমি কনফিডেন্ট আমি এগিয়ে। ফরিদপুরের জনগণ জানে আমি কতটা কাজ করেছি তাদের জন্য, এবং তাদের সাথে আমি এখনো আছি, আগেও ছিলাম, অতীতেও ছিলাম, এখনো আছি, এবং ভবিষ্যতে আমি এমপি হলে তো আরও থাকবো। জনগণের সে আস্থার জায়গাটা সে অর্জন করেছি আমি, আমার পারিবারিকভাবে হোক, তারপরে আমি নিজেও কাজ করেছি, মানুষের সাথে ছিলাম, এখনো আছি। মানুষের সে আস্থার জায়গাটা আমি অর্জন করেছি, সেজন্য আমি কনফিডেন্ট আমার আপনি জানেন যে সাপোর্টের ব্যাপারে। তরুণ প্রজন্ম রাজনীতি থেকে একটু দূরে সরে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটা সময়ের কারণে হোক বা অন্য যে কোনো দীর্ঘদিন ধরে ভোট নেই দেশে সে কারণে হোক। তরুণ প্রজন্মকে আপনি কিভাবে তাদের আস্থাটা ফিরিয়ে আনবেন? আপনার ভূমিকা কি হবে? তরুণ প্রজন্ম আসলে তাদের কাজ তো হলো, এই ওইদিকে ফ্যানটা ছেড়ে দাও, ওইদিকে ফ্যানটা গরম লাগতেছে, ওইদিকে ছাড়া যাবে? একটু শব্দ হবে, এসি ও শব্দ হবে না? শেষ পর্যায়ে আমরা একটু ম্যাডাম কষ্ট। একটু হয়তো আর 5 মিনিট। আচ্ছা, আপনি জানেন যে তরুণ প্রজন্ম রাজনীতি থেকে অনেকটা দূরে সরে গেছে, দীর্ঘদিন ধরে যে ভোটহীন অচল অবস্থা, এর কারণে হোক বা সময়ের কারণে হোক, পরিবর্তিত সময়ের কারণে, তো তাদের আস্থাটা রাজনীতি, আসলে রাজনীতিতে তরুণের যে অংশগ্রহণ থাকা উচিত, সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে আপনার ভূমিকা কি থাকবে? তরুণরা আসলেই হতাশ হয়েছে, তাদের রাজনীতি বিমুখ আসলেই। এটা অনেকটা এই 15 বছরের বেশি হয়েছে, এই জুলুম অত্যাচার তারা দেখেছে, মানুষের উপরে যে হম্বিতম্বি তারা করেছে, চড়াও হয়েছে, কথা বলতে দেয়নি, কোনো অধিকার ছিল না মানুষের, যে কোনো অধিকার বলেন, একটা অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ তারা কোনো অধিকারই প্র্যাকটিস করতে পারেনি। তরুণ প্রজন্মরা তো সচেতন, তারা সেটা বুঝতে পেরেছে এবং তারা এই ব্যাপারে সোচ্চার ছিল। তার ফলশ্রুতিতে তো এই 5ই অগস্টের আন্দোলন হলো। এটা আমার কাছে মনে হয় এটা লিডারশিপের উপরে অনেকটা ডিপেন্ড করে, তাদেরকে রাজনীতিকভাবে সচেতনতা বাড়ানোটা, যে রাজনীতি তো তাদের সচেতন হতে হবে, এটা আমার মনে হয় লিডারশিপের উপরে অনেকটা ডিপেন্ড করে। তারা যদি একটা ওরকম সঠিক লিডারশিপ পায়, নেতৃত্ব পায়, তারা আমার মনে হয় এদিকে ফিরে আসবে। বাট তরুণদের তো একটা কাজ, তাদের পড়াশোনায় মনোনিবেশ করা, তারা খেলাধুলা নিয়ে থাকবে, অ্যাট দ্য সেম টাইম রাজনীতিকভাবে তারা সচেতন থাকবে। আর আমরা আজকাল দেখবেন একটা নতুন ট্রেন্ড, যেটা মব হচ্ছে ট্রেন্ড, মব জাস্টিস। হ্যাঁ, তো এটা তরুণ প্রজন্মরা তারা একটা হতাশার জায়গার থেকে মনে হয় এটা করে। আবার একটা প্রজন্ম আছে যারা ড্রাগের দিকে ঝুঁকে পড়েছে, হ্যাঁ, তারা খুব অ্যাগ্রেসিভ। এর জন্য তো আমাদের অনেক বড় প্ল্যানিংয়ের দরকার, এই মাদক বিরোধী প্রশাসনকে সচেতন করা, প্রশাসনকে অ্যালার্ট করা, এবং এইভাবে যখন একটু সময় লাগলেও যেটা বললাম, লিডারশিপ অ্যাট দ্য সেম টাইম তাকে সঠিক পথে আনাটা, তাহলে আমার মনে হয় তাদেরকে ঠিক করা যাবে। আপনি একজন নারী প্রার্থী হিসেবে কোনো চ্যালেঞ্জ মনে করেন কিনা, ভোটের মাঠে হোক, রাজনীতির মাঠে হোক? হ্যাঁ, কিছুটা নারী হিসেবে চ্যালেঞ্জ, কিছুটা আসলে আমাদের দেশে এখনও তো নারীরা অনেক পিছিয়ে আছে, নারীদেরকে কিছুটা দুর্বল মনে করে, কিন্তু আমার মনে হয় সেটা একটা সময় আমি ফেস করেছি, সেটা আমি কাটিয়ে উঠেছি। আমি যে কাজ করেছি ফরিদপুরের মানুষের জন্য, আপনি দেখেন যে আমাকে জেলও খাটতে হয়েছে। তো এইভাবে করে
দলের যে কাজ করে গেছি সেখানে আমি কিন্তু পিছিয়ে নেই। তখন কর্মীরা দেখেছে যে না, ওনাকে তো নারী হিসেবে দেখলে হবে না, উনি তো যে কোনো পুরুষের মতোই একভাবে কাজ করছে। এবং নারী নেতৃত্বর আরেকটা সুবিধা যেটা আমাদের দেশে, আপনারা জানেন যে ভোট 50% ভোট হলো নারীদের। এখানে ওই ভোটারদের যদি আমি মোটিভেট করতে পারি, এটা কিন্তু আমার জন্য অ্যাজ আ ক্যান্ডিডেট এটা কিন্তু আমার জন্য খুব প্লাস পয়েন্ট। যেটা আমি মহিলাদের বলে কনভিন্স করতে পারি, সেটা একটা পুরুষ প্রার্থী হয়তো বা অতটা করতে পারবে না। একটা মা হিসেবে, একটা নারী হিসেবে যেটা আমি করতে পারি। তো আপনার এখন এই মুহূর্তে আপনার কর্মসূচিগুলো কেমন মাঠে, আপনার ভোটের মাঠে ভোটারদের সঙ্গে? ভোটারদের সাথে আমি খালি যেমন আমি উঠান বৈঠক করছি, আমি বাড়িতে বাড়িতে যাচ্ছি, তারপরে আমি অনেক মহিলা সমাবেশ করেছি। আমি খালি বক্তৃতা দিচ্ছি না, আমি যেমন মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি, সেলাই প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে গাছ লাগানোর না, তাদের গাছ লাগানোর উৎসাহিত করেছি। এবং আমি চারা বলেন, গাছ বলেন, এগুলো সব দিয়েছি তাদেরকে, যে নিজের বাগানে সবজি ফল আপনারা উৎপাদন করেন, হ্যাঁ, করে এটা বাজারে বিক্রি করে আপনারা স্বাবলম্বী হন। স্বাবলম্বী হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা মহিলার জন্য, একটা নারীর জন্য। এগুলা এই ধরনের আমি মানে যেগুলা মানে খালি মুখে না বলে আমি প্র্যাকটিক্যালি ওদের সাথে ইন্টারাকশন করছি, হ্যাঁ, এই কাজগুলো আমি দিচ্ছি। এবং ট্রেনিং বলেন, মহিলাদের লোন, হ্যাঁ, ওদের ক্ষুদ্র যে ঋণগুলো, হ্যাঁ, ক্ষুদ্র ঋণগুলো, ওগুলোর ব্যবস্থা করছি। তারপরে মহিলাদের যেমন রিমোট এরিয়াতে আপনার ওখানে যখন ওই বাচ্চাদের ডেলিভারি হয়, ওদের শহরে আনতে ওদের খুব একটা ক্রাইসিসের মধ্যে পড়ে, বাচ্চা অনেক সময় মারা যায়। তো ওরকম আমি যারা চিকিৎসা যাতে রিমোট মানে অনলাইন চিকিৎসার আমি একটা ইসের মতো করছি, মানে সিস্টেম ব্যবস্থা করছি, যে ওখানে বসেই ওই চরে বসেই মহিলারা একটা কোনো তাদের প্রবলেম থাকলে একজনের কাছে যেতে পারবে, সেই প্রতিনিধি একটা ডাক্তারের সাথে তাদের যোগাযোগ করিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিবে। মাত্র 100 টাকা হয়তো বা লাগবে, ওষুধের ব্যবস্থা করে দিবে। এবং এই যে যারা প্রেগনেন্ট মহিলা থাকে, তারা মাসে মাসে ওই চেক আপটা করাতে পারবে। এবং তাদের যখন সময় হবে ওরকম ডেলিভারির জন্য ওরকম ট্রেইনড নার্স থাকবে যারা ওই ডেলিভারি দিতে পারবে। এটা আমি চরাঞ্চলের কথা বলছি। এই ধরনের ব্যবস্থাগুলো অলরেডি আমি করছি। তারপরে আমাদের নদী ভাঙা, চরে যে নদী ভাঙা, আমরা সেই জিও ব্যাগ ফালানোর মানে জিও ব্যাগ দিয়ে সেই নদী ভাঙাটা বন্ধ করার ব্যবস্থা করছি। আসলে মানে ফরিদপুরে আমি তো থাকি, আমি অনেকটা সময় আমি ফরিদপুরে দেই, এবং মানুষ অনেক সমস্যা নিয়ে আসে, এবং সেগুলো আমি বসে বসে ধৈর্য সহকারে সমাধান করার চেষ্টা করি। আমি খালি ওই বড় উঁচা স্টেজে যে বক্তৃতা দিয়ে, আমি বক্তৃতা দিলাম, নেতাকর্মী বক্তৃতা দিল, সেই রকম করছি না। মানুষের খুব কাছে থেকে তাদের সমস্যাগুলো দেখছি, সমাধান করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এইভাবে করে আমার নির্বাচনী প্রচারণাটা আমি করছি একটু ডিফারেন্ট ওয়েতে। তারপরে কৃষকদের সমাবেশ করছি, তারপরে শ্রমিকদের সমাবেশ করছি, হ্যাঁ, তাদের সমস্যার কথা শুনছি, কিভাবে সমাধান করা যায় ওইটার চেষ্টা করছি। তারপরে কৃষক, তারপরে এই ধরনের প্রফেশনাল যারা আছে, প্রফেশনাল সাইডটাও আমি দেখছি, কি সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, ওগুলো সমাধান করার চেষ্টা করছি। খালি ওই আমি মিটিং করে আমি ওই বক্তৃতাবাজির কাজ করছি, মানে বক্তৃতাবাজি যে করব, বক্তৃতাবাজি করে আমি এই করব এমপি হলে, সেটা করছি না। আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি মাঠে মানুষের জন্য। এর আগে জনগণের সরকার বিরোধী বলতে আওয়ামী লীগের যে দীর্ঘ সময়ের দুঃশাসন,
এর বিরুদ্ধে আপনাদের তো দীর্ঘদিন ধরে লড়াই চলেছে, হ্যাঁ। সেটার ফাইনালি গত বছরের জুলাইতে আমরা দেখেছি। আপনার ভূমিকা কেমন ছিল সেই আন্দোলনে, সরকার বিরোধী আন্দোলনে? এই আমি আমি ঢাকা উত্তর মহিলা দলের আহ্বায়কের পোস্টটা পেয়েছি হলো 2021-এ। তারপর থেকে ঢাকার মহানগরের সব আন্দোলন সংগ্রামে, র্যালিতে, মিটিং মিছিলে প্রতিটা আমি উপস্থিত ছিলাম এবং আমরা 28 অক্টোবরেও সেই ইসের মধ্যেও আমরা সেই মিটিংয়ে ছিলাম এবং আন্দোলন করেছি, আমাদের প্রতিবাদ জানিয়েছি। আসলে ইয়েটা কি ছিল আবার একটু বলেন দাদা, এটা বাদ দেন, কাট করেন। আন্দোলনের আপনার ভূমিকা ঢাকার, হ্যাঁ, ঢাকা ঢাকায়। হোক বা ফরিদপুর হোক, সরকার বিরোধী যে আন্দোলন, যেখানে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা আরেকবার বলছি না? না বলেন, সরকার বিরোধী আন্দোলনের আপনার ভূমিকা। আমি যেটা বললাম, আগেও বলেছি যে আমি 2009 সালে ফরিদপুরে আমার আব্বার সাথে আমি কাজ করেছি রাজনীতিতে এবং আমরা বিরোধী দলে ছিলাম। তো সেই সময় আন্দোলনের মধ্যেই সময়টা কেটেছে। যেসব প্রতিবাদ করা র্যালি ফরিদপুরে আমি করেছি আমার আব্বার সাথে থেকেই, প্রতিটি প্রোগ্রামই করেছি। এবং 2021 সালে আমি একটা পোস্ট পেয়েছি, সেটা হলো মহিলা দল উত্তরের আহ্বায়ক হিসেবে। আমি 2021 সালে যখন পোস্টটা পেলাম তখন মহানগরের প্রতিটি কর্মসূচিতে আমি যোগদান করেছি। যে কোনো র্যালি বলেন, রোড মার্চ বলেন, সমাবেশ বলেন, প্রতিটিতে আমি ছিলাম। 28 অক্টোবরে ছিলাম, 18 অক্টোবরে ছিলাম এবং প্রতিটি কর্মসূচিতে আমি ছিলাম এবং কাজ করেছি দলের পক্ষ থেকে। নির্বাচিত হলে আপনার প্রথম কাজ কি হবে? ফরিদপুরকে কিভাবে সাজাতে চান? ফরিদপুরকে আসলে অনেক স্বপ্ন আছে, আমার আব্বার অসম্পূর্ণ স্বপ্নগুলো, এবং সবচেয়ে প্রথমে যেটা কাজ করতে হবে, সকল হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ একটি ফরিদপুর গড়ে তুলতে হবে, যেখানে সকলের সমান অধিকারে সবাই থাকতে পারবে। একটি শান্তিপূর্ণ ফরিদপুর হতে হলে সকলকে কিন্তু সেই সমান অধিকার দিয়ে রাখতে হবে। মানে থাকবো আমরা, অধিকারটা যদি সবার সমান থাকে তখন কিন্তু কেউ বলবে না যে আমাদের সরি আবার বলি না, এটা কাটেন। হ্যাঁ, নির্বাচিত হলে ইনশাল্লাহ আমার আসলে অনেক স্বপ্ন, আমার বাবার অনেক অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে। তার মধ্যে হলো যে সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার ফরিদপুরে, যেখানে শান্তিতে সকল মানুষ সমান অধিকার নিয়ে থাকতে পারবে। এবং তারপরে অনেক উন্নয়ন কাজ আছে, যোগাযোগ ব্যবস্থা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা শহরে, তারপরে চিকিৎসা ব্যবস্থা, এবং মানুষের সবচেয়ে বড় কথা মানুষের সচেতনতা, দেশকে ভালোবাসা, দেশপ্রেমটা, যে এই দেশ সকলের, এই দেশপ্রেমটা, এই সচেতনতাটা খুবই দরকার। আমাদের একটা যে কোনো প্রতিষ্ঠান আপনারা দেখবেন, মানুষ মনে করে সরকারি জিনিস, এটা তো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রতিটা জিনিসকে ভালোবাসতে হবে দেশের মানুষের, প্রতিটা প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, মনে করতে হবে এটা দেশের, এটা আমাদের, আমরা এই প্রতিষ্ঠানকে দেখে রাখি। এই যে স্কুল কলেজ বলেন, এই মেডিকেল কলেজ বলেন, আপনি দেখবেন অপরিষ্কার, মানে কোনো নিয়ম কানুন নেই, ডাক্তারদের অনেক সময় অবহেলা আছে। মানুষের দেশটাকে ভালোবাসলে মানুষ যার জায়গায় থেকে সেই দায়িত্বটা পালন করলে একটি সুন্দর দেশ, সুন্দর ফরিদপুর আমরা পাবো।
এই স্বপ্নটা আমার আছে। যে আমরা একদম শেষে চলে আসছি, আমি সর্বশেষ প্রশ্ন করি যে আপনি ফরিদপুরের মানুষের জন্য আপনি কি বার্তা দিতে চান? আমি বলতে চাই যে আমরা এখন নির্বাচনী পথে আমরা উঠে গেছি, ট্র্যাকে আমরা উঠে গেছি। আবার আমরা একটা গণতান্ত্রিক একটি সরকার চাই। তাই তার জন্য যেন ফরিদপুরের মানুষ সঠিক সিদ্ধান্তটা নেয়, যে সিদ্ধান্তে দেশ এবং জাতির কল্যাণ হবে, ফরিদপুরের মানুষের কল্যাণ হবে, সেই সিদ্ধান্ত যেন তারা সঠিকভাবে নেয়, তারা যেন ভুল আর না করে। যে ঠিক আছে, ধন্যবাদ। কাটবেন কি কাটবেন, কিছু কিছু যেমন মানে না, ওইটাকে সেগুলো- আরেকবার বলি, আরেকবার ওইটা একটু। কোনটা? তরুণ প্রজন্ম, এটা একবার বলবো। বলতে পারেন, এটা বোধহয় পরে চলে আসছে, আমরা দুইবার ইয়া করছি তো। আমি আপনাকে একটা প্রশ্ন করি নাই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সবচেয়ে যোগ্য প্রতিপক্ষ কে হতে পারে, এটা বলতে পারেন, অসুবিধা নাই। এটা বলবো? ওইটা তো আগে বলছেন আপনি। না, ওইটা আমরা রেকর্ডিং এর আগে আলাপ করছি। ও আচ্ছা। এটা যদিও খুব একটা গুরুত্বপূর্ণ না, আমাদের থাক। অনেক কিছু চলে আসছে। একটু নাচতে দিতে বলে, আরো আছে।